আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি 2 ওয়ার্ল্ডেস্ট মাস্টার ক্লাস কেমিস্ট্রি লেকচার 4 এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আমার ছোট্ট পরিচয়টা দিয়ে নেই। আমার নাম হচ্ছে সামির। আমি এখন বর্তমানে বুয়েটে আছি, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আর আমার কলেজ ছিল হচ্ছে নটরডেম কলেজ। আমি হচ্ছে 18 ব্যাচ। এই হচ্ছে আমার ছোট পরিচয়। প্রথমে আমরা যেটা দেখছি ভাই, সেটা হচ্ছে দুইটা স্পেশাল বিক্রিয়া। একটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া, আর একটা হচ্ছে আমাদের পলিমারকরণ বিক্রিয়া। তাহলে আমরা যেটা দেখতে পাই যে ভাই সমানুকরণ, এই জিনিসটা আগে বুঝতে হবে যে ভাই সমানু জিনিসটা আসলে কি। সেটা হচ্ছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে আমি যেটা বলি ভাই, সমানু হচ্ছে সিম্পল কথায় যে দুইটা পদার্থ দুইটা পদার্থ যাদের কি সেম বলতো, যাদের আমরা দেখি আণবিক সংকেতটা সেম। আণবিক সংকেত সেম, কিন্তু তাদের কি আলাদা ভাই? তাদের যেটা ভিন্ন সেটা হচ্ছে গাঠনিক সংকেতটা হচ্ছে ভিন্ন। গাঠনিক সংকেত এটা হচ্ছে ডিফারেন্ট। আচ্ছা, তাহলে এখন একটু চিন্তা করে দেখো ভাইয়া, আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত যদি আলাদা হয়, তাহলে এই দুইটা পদার্থকে আমরা বলছি হচ্ছে কিভাবে বলতো, সমাণু। ফর এক্সাম্পল, যেমন আমি যদি বলি যে NH4CnO, হ্যাঁ, এই পদার্থটার নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। তাহলে এই যে আমাদের অ্যামোনিয়াম সায়ানেট, এই অ্যামোনিয়াম সায়ানেটকে যদি আমরা এখন কি করি ভাই বলতো, তাপ দেই, তাহলে আমরা যেটা পাই আমাদের খুবই পরিচিত একটা যৌগ, সেটা হচ্ছে ইউরিয়া। এই যে আমরা যে যৌগটা পাচ্ছি সেই যৌগটা কি ভাই? সেই যৌগটা হচ্ছে আমাদের ইউরিয়া। এখন তোমাদেরকে যদি বলা হয় যে ভাই, এই যে আগে যে যৌগটা ছিল আর এখন যে যৌগটা হইছে, এই দুইটার মধ্যে নাইট্রোজেন কয়টা? তোমরা বলবে যে ভাই নাইট্রোজেন দুইটা। তোমাকে যদি বলা হয় হাইড্রোজেন কয়টা, তুমি বলবে হাইড্রোজেন চারটা। তোমাকে যদি বলা হয় কার্বন কয়টা, আমরা দেখতেই পারতেছি কার্বন হচ্ছে একটা। অক্সিজেন কয়টা? অক্সিজেন হচ্ছে আমাদের একটা। তো দুইজনের আমরা দেখতেছি যে একটা অণুর যে সংকেত, যেটাকে আমরা বলি হচ্ছে আণবিক সংকেত, এই আণবিক সংকেতটা সেম, কিন্তু দুইজনের গঠন কিন্তু হচ্ছে ভাই কি হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। তাহলে আণবিক সংকেত যদি সেম হয় কিন্তু গাঠনিক সংকেত যদি ভিন্ন হয়, তাদেরকে আমরা পরস্পরের কি বলে থাকি? সমাণু বলে থাকি। আচ্ছা, তাহলে এখন তুমি চিন্তা করে দেখো যে আমাদের এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াতে আমরা আসলে কি করছি ভাই? ও ছিল আমাদের একটা সমাণু, বা আমরা বলতে পারি সমাণু এক, ও হয়ে যাচ্ছে সমাণু দুই। তার মানে একটা বিক্রিয়া আমরা দেখতেছি যে একটা সমাণু থেকে আরেকটা সমাণু আমরা কি করছি ভাই বলতো, তৈরি করছি, তাই না? একটা বিক্রিয়া আমরা কি করছি, একটা সমাণু থেকে আরেকটা সমাণু হচ্ছে আমরা উৎপন্ন করছি। তাহলে ভাইয়া, এই যে একটা সমাণু থেকে আরেকটা সমাণু উৎপন্ন করার যে বিক্রিয়া, এই বিক্রিয়াকে আমরা বলি হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ার নাম কি ভাই? এই বিক্রিয়ার নাম হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। তাহলে এখন যদি আমরা এইবার একটু উল্টা বিক্রিয়াতে যাই, যে আমরা অনেক সময় কি করি, রাস্তায় মানববন্ধন দেখি, তাই না? তাহলে তুমি চিন্তা করো, তুমি এখানে একজন মানুষ দাঁড়াইছো, এখানে একজন মানুষ দাঁড়াইছো, এখন একজন মানুষ দাঁড়াইছো। এখন তুমি কি করছো? তুমি যেটা করছো সেটা হচ্ছে একজন সাথে আরেকজন এই যে এরকম লম্বা হাত দিয়ে যুক্ত হইছো। কিন্তু তুমি যখন বাসায় থাকো ব্যা, বাসায় কিন্তু আমরা দেখি যে একজন মানুষ একজন মানুষ থেকে কিছুটা হইলেও কি থাকে, দূরে থাকে। তাহলে আমরা যে বলবো যে এই যে একজন মানুষ যখন আরেকজন মানুষ থেকে আলাদাভাবে থাকছে, কিছুটা দূরে দূরে থাকছে, তখন হচ্ছে তুমি একটা অণুর মতো আচরণ করছো, তুমি আরেকটা অণুর মতো আচরণ করছো। তাহলে দুইটা কি অণু? স্বাধীন অণু। তাহলে এই যে যখন আমাদের একটা অণু নিয়ে আমরা কাজ করি, গ্রিসে ভাইয়া এককে বলা হয় হচ্ছে মনো। হ্যাঁ, মনো মানে হচ্ছে এক। আর মার কথাটার মানে কি? মার মানে হচ্ছে অণু। তাহলে এই যে একটা অণুকে আমরা বলতেছি হচ্ছে মনোমার। কিন্তু ভাই তুমি যখন অনেকগুলা অণুকে একসাথে পাশাপাশি রেখে
একটা বিশাল শিকল তৈরি করে ফেলছো। দেখো, একটা লম্বা বিশাল শিকল হচ্ছে আমরা তৈরি করে ফেলেছি। তাহলে তুমি চিন্তা করে দেখো ভাইয়া, এইটাকে আমরা বলতেছি পলিমার। কেন? পলি কথাটার মানে হচ্ছে বহু, আর মার কথাটার মানে হচ্ছে অণু। তাহলে অনেকগুলো অণুকে পাশাপাশি সাজায় এই যে একটা বিশাল চেন তৈরি করে ফেলছি, এই বিক্রিয়াকে আমরা বলছি পলিমারকরণ বিক্রিয়া। কি বিক্রিয়া ভাই? পলিমারকরণ বিক্রিয়া। তাহলে একদম সিম্পল কথা, আমরা যদি একটা উদাহরণ দেখি, CH2 দ্বিবন্ধন CH2, এই যৌগটার নাম হচ্ছে ইথিন। তাহলে আমি তোমাকে বললাম যে আমার এন সংখ্যক ইথিন আছে। কতগুলো? এন সংখ্যক। এন মানে কি? এন এর মান 500টা হইতে পারে, এন এর মান 1000 হইতে পারে। এখন ভাই তুমি চিন্তা করো, এই জায়গায় ইথিন গুলা কিন্তু, ঠিক আছে ভাইয়া, 500টা আলাদা আলাদা অণু। এটা কি হয়ে যাচ্ছে ভাই বলতো? 500টা আলাদা আলাদা অণু। এই 500টা আলাদা আলাদা অণু যখন তুমি সবাইকে এইভাবে সিরিয়াল করে লাইনে সাজায় রাখছো, ঠিক আছে, যে 500 জন আলাদা আলাদা অণু তোমরা কি করবে, এইভাবে সিরিয়ালি লাইনের মধ্যে দাঁড়ায় থাকবে। তারপরে তুমি কি করছো, এই জায়গায় তুমি হচ্ছে তাপচাপ দেওয়া শুরু করছি। কি দেওয়া শুরু করছি ভাই বলো তো? তাপচাপ দেওয়া শুরু করছি। যেমন আমি যদি 200 ডিগ্রি সেলসিয়াস তাপ দেই, আর হচ্ছে 1200 ATM চাপ দেই, সাথে হচ্ছে সামান্য যদি একটু অক্সিজেন দেই, তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে ভাইয়া, আমাদের এই যে দ্বিবন্ধনটা আছে না, এই দ্বিবন্ধনটা হচ্ছে ভেঙে যাবে। সবগুলো দ্বিবন্ধন কি হবে ভাই বলতো? ভাঙা শুরু করবে। তাহলে সবগুলো দ্বিবন্ধন যখন ভাঙবে, কিছুক্ষণ পরে তুমি দেখবা ওরা একসঙ্গে একটা লম্বা চেইন বা শিকল তৈরি করে আগায় যাচ্ছে, ঠিক আছে। এইরকম বিশাল একটা শিকলকে আমরা কিভাবে লিখি? এই থার্ড ব্র্যাকেটে এইরকম ব্র্যাকেট দিয়ে আমরা বুঝাই যে এই যে তুমি এন সংখ্যক অণু নিসলা, এরা এখন কি হয়েছে? একসঙ্গে যুক্ত হয়েছে। এখন খেয়াল করবে, আগে এনটা ছিল বাম পাশে, এখন এনটা কোথায়? নিচে। তার মানে কি জানো? তার মানে হচ্ছে আগে আমার যে এন সংখ্যক অণুগুলো ছিল, আগে আমাদের যে এন সংখ্যক অণুগুলো ছিল, সেই অণুগুলো এখন এন সংখ্যক পরমাণুতে পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে বলতো? এন সংখ্যক পরমাণুতে পরিণত হয়েছে। তাহলে এন সংখ্যক অণু থেকে এন সংখ্যক পরমাণু তৈরি করছি। এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে কি বলতো? এই প্রক্রিয়ার নামই হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া, ঠিক আছে। পলিমারকরণ মানে হচ্ছে অনেকগুলো অণুকে একসাথে যুক্ত করে করে লম্বা একটা চেইন তৈরি করতেছি। এই পুরো চেইনটাই তখন একটা অণুর মতো কাজ করবে। এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া, ঠিক আছে। এখানে অণু কিন্তু একটাই ভাইয়া, হ্যাঁ, এখানে অণু কিন্তু কয়টা বলতো? একটাই অণু, কিন্তু পরমাণু কি? এন সংখ্যক। এখানে যতগুলো অণু ছিল, ততগুলো অণুই হচ্ছে এখানে কি বলতো? পরমাণু আকারে যুক্ত হয়ে হয়ে বিশাল একটা অণু আমাদের তৈরি করতেছে। তাহলে সিম্পল কথা আমরা যেটা বলবো, যে আমাদের এখানে অনেকগুলা একক অণু ছিল, তাই না? অনেকগুলা কি ছিল বলতো? একক অণু ছিল, যেগুলোকে যখন আমরা তাপ প্রয়োগ করছি তখন কি হচ্ছে? তখন এই অণুগুলা একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে হয়ে লম্বা একটা চেইন তৈরি করছে। এই চেইনটাকে আমরা বলতেছি হচ্ছে পলিমার, যে বহু অণু একসাথে কি হয়েছে? যুক্ত হয়ে আমাদের এই জায়গায় একটা চেইন বা শিকল তৈরি করছে। আচ্ছা, তাহলে এখন যদি আমরা একটু সামনে আগাই, খুব সুন্দর কিছু প্রশ্ন। অ্যামোনিয়াম সায়ানেট, এইটাকে যদি তাপ দেওয়া হয় তাহলে এক্স একটা যৌগ পাচ্ছি। যৌগটিতে পরমাণুর সংখ্যা কত? ভাইয়া দেখো, সমানুকরণ বিক্রিয়াতে কিন্তু ভাইয়া, সমানুকরণে কিন্তু অণু পরমাণু কোনো চেঞ্জ হয় না। সমানুকরণ বিক্রিয়ায় পরমাণু সেম থাকে। আগে যে পরমাণু আছে এখনো কিন্তু সেম সংখ্যক পরমাণু থাকবে। তাহলে তুমি চিন্তা করো, আগে পরমাণু কয়টা? একটা, চারটা হাইড্রোজেন, তাই তো। তাহলে নাইট্রোজেন আছে দুইটা, চারটা হাইড্রোজেন, একটা কার্বন, একটা অক্সিজেন। তাহলে দুই, চার আর দুই ছয়, ছয় আর একে সাত, সাত আর একে আট। এই জন্য ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এখানে হচ্ছে আটটা পরমাণু। পলিমারকরণে একই বিক্রিয়কের অসংখ্য অণু যুক্ত হয়। হ্যাঁ ঠিক আছে, একই বিক্রিয়কের যুক্ত হইতেই পারে।
অ্যালকিন মনোমার হতে পারে, হ্যাঁ ঠিক আছে। বৃহৎ আণবিক ভর বিশিষ্ট নতুন যৌগের অণুকে মনোমার বলে, হ্যাঁ। বৃহৎ আণবিক ভর বিশিষ্ট নতুন যৌগের অণুকে মনোমার কেন বলবো? এটাকে তো আমরা বাদ দিয়ে কি বলবো? পলিমার বলবো। তুমি চিন্তা করো ভাইয়া, এই যে আমাদের লম্বা যে অণুটা তৈরি হচ্ছে, এটাকে কি আমরা মনোমার বলি? এখানে কি একটা অণু ছিল কিন্তু একটা অণু হিসেবে কাজ করছে, কিন্তু একটা অণু কি যুক্ত হচ্ছে না, এই নতুন অণুটাকে আমরা বলছি পলিমার, তাই না? মনোমার তো প্রশ্নই আসে না। তাহলে অ্যান্সারটা কি হবে ভাই বলো তো? অ্যান্সারটা হবে হচ্ছে 1 এবং 2 নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। যে আমাদের এখানে পলিমার তৈরি করছে, এখানে মনোমার কেন তৈরি হবে? তাই তো একটা কমন সেন্সে আমাদেরকে বলে যে এখানে মনোমার তৈরি হওয়ার কোনো চান্স নাই। বৃহৎ আণবিক ভর বিশিষ্ট নতুন অণুকে আমরা বলবো হচ্ছে পলিমার, যে বহু অণু একসাথে কি হয়েছে, যুক্ত হয়ে একটা অণুর মতো কাজ করতেছে। তাহলে এইবার যদি আসি যে আবার যদি এই জিনিসটাকে একটু এক্সপ্লেইন করি যে পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে। ভাইয়া, মনোমার থেকে মনোমার থেকে পলিমার তৈরির যে বিক্রিয়া, তাই না ভাই? মনোমার থেকে পলিমার তৈরির যে বিক্রিয়া, মনোমার থেকে পলিমার তৈরির যে বিক্রিয়া, তাকেই আমরা বলতে পারতেছি কি, তাকে আমরা পলিমারকরণ বিক্রিয়া বলি, তাই তো? তাকে আমরা কি বলি? পলিমারকরণ বিক্রিয়া বলি। তাহলে নিজেদের একটু কমন সেন্স কাজে লাগাই ভাই, একটু কমন সেন্স যদি কাজে লাগাই, সেটা হচ্ছে আমাদের মনোমার কি ছিল? মনোমার ছিল হচ্ছে ক্ষুদ্র একটি অণু, ক্ষুদ্র একটি অণু। তাহলে আমি যেটা বলছি সেটা হচ্ছে অসংখ্য অসংখ্য ক্ষুদ্র অণু, অসংখ্য ক্ষুদ্র অণু পরস্পরের সাথে পরস্পরের সাথে যুক্ত হয়ে যুক্ত হয়ে যে বিশাল অণুটা তৈরি করে, যে বিশাল অণু তৈরি করে, অসংখ্য ক্ষুদ্র অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বিশাল অণু তৈরি করে, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি হচ্ছে পলিমার, তাই না? তাকে আমরা কি বলছি বা বলতো? পলিমার বলছি। তার মানে সিম্পল কথায় এই জায়গায় এইটা একটা মনোমার, তাই তো? কেন? ও একটা ক্ষুদ্র অণু। এইটা একটা মনোমার, কারণটা কি? ও আরেকটা ক্ষুদ্র অণু। এখানে আরো অসংখ্য কি আছে ভাই বলতো? মনোমার আছে। এই তিনটা মনোমার যখন একসাথে যুক্ত হচ্ছে, তখন আমরা দেখতে পারতেছি কি ওই রকম একটা লম্বা শিকল তৈরি করে ফেলতেছে। এই শিকলটা হচ্ছে কিন্তু ভাই একটাই অণু, তাই না? যখন আমরা মানববন্ধন করি, যখন রিপোর্টাররা ছবি তোলে, তখন দেখবা সবাইকে নিয়ে কিন্তু একটা ছবি তুলতেছে। কারণ কি? সবার কথা এক, সবার দাবি এক। তাহলে এই যে একটাই অণু যে তৈরি করতেছে, এই যে অসংখ্য মনোমার যুক্ত হয়ে একটা অণু তৈরি করতেছে, এই অণুটাকে আমরা বলছি পলিমার। তাহলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য অণু যুক্ত হয়ে মনোমার গুলো একক সংখ্যে যুক্ত হয়ে, ঠিক আছে, অসংখ্য মনোমার থেকে পলিমার তৈরির যে বিক্রিয়া, সেই বিক্রিয়াটাকে আমরা বলতেছি হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে আমরা কি বলছি ভাই বলতো? পলিমারকরণ বিক্রিয়া। আমরা যদি একটু ভালো করে যদি ডেফিনিশনটা একটু বোঝার চেষ্টা করি, যে আমাদের উচ্চ তাপ এবং উচ্চ চাপ এগুলো প্রয়োগ করে এক বা একাধিক যৌগের অসংখ্য ক্ষুদ্র অণু পরস্পর যুক্ত হয়ে যে বড় অণু তৈরি করে, তাকেই আমরা বলতেছি হচ্ছে পলিমার, তাই না? আর বিক্রিয়ার নামটা কি? বিক্রিয়ার নাম হচ্ছে আমাদের পলিমারকরণ বিক্রিয়া। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে যেটা দেখতে পাই সেটা হচ্ছে, তাহলে আগের স্লাইডে আমরা দেখলাম কি, যে পলিমারকরণে একই বিক্রিয়কের অসংখ্য অণু যুক্ত হয়, ঠিক আছে কথাটা। অ্যালকিন মনোমার তৈরি করতে পারে, এটাও ঠিক আছে। বৃহৎ আণবিক ভর বিশিষ্ট তৈরি করে, এটাকে কিন্তু আমরা মনোমার বলছি না, এটাকে আমরা কি বলছি ভাই বলতো? অণুটার নাম হচ্ছে পলিমার, তাই না? এই যে যে অণুটা বড় অণু, এই বৃহৎ অণুটাকে আমরা কি বলছি? এই বৃহৎ অণুটাকে আমরা বলছি হচ্ছে পলিমার। আর এই ছোট ছোট অণুগুলোকে আমরা কি বলছি বলতো?
মনোমার। এই ছবিতে আমরা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। এই যে দেখো এখানে লিখছে মনোমার্স, মানে কি ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য অণু এখানে ছিল, যারা পরবর্তীতে যুক্ত হয়ে কি করছে একটা বিশাল শিকল তৈরি করছে। তাদেরকে আমরা বলতেছি হচ্ছে এই বিশাল শিকলটা একটাই অণু, ঠিক আছে, একটাই অণু, কিন্তু যেহেতু অনেকগুলো ছোট ছোট অণু মিলে তৈরি হচ্ছে, এই জন্য এর নাম দেওয়া হয়েছে কি পলিমার। এর নাম দেওয়া হয়েছে পলিমার, কিন্তু অণুটা আসলে একটাই। অণুটা আসলে কি ভাই বলতো, একটাই। আচ্ছা, তাহলে এইবার যদি আমাকে বলা হয় ভাই সমাণু কাকে বলে, তাহলে ওই যে একটু আগে বললাম যে আমাদের আণবিক সংকেত যদি সেম হয়, আণবিক সংকেত যদি সেম হয়, আণবিক সংকেত যদি সেম হয়, কিন্তু গাঠনিক সংকেত যদি আলাদা হয়, গাঠনিক সংকেত যদি ভিন্ন হয়, তাহলে আমরা ওই যে দুইটা পদার্থ যাদের আণবিক সংকেত সেম, তাই না, দুইটা অণুর আণবিক সংকেত যদি সেম হয় কিন্তু গাঠনিক সংকেত যদি ভিন্ন হয়, তাহলে ওই দুইটি অণুকে, ওই আমাদের ওই দুইটি অণুকে কি বলা হয় ভাইয়া বলতো, ওই দুইটি অণুকে পরস্পরের পরস্পরের সমাণু বলা হয়। ওই দুইটি অণুকে পরস্পরের কি বলা হচ্ছে, সমাণু বলা হয়। যেমন হচ্ছে তুমি চাইলে আরেকটা এক্সাম্পল দিতে পারো, যেমন আমি যদি বলি C4H8, তুমি চাইলে বলতে পারো যে ভাইয়া CH3 CH2, তারপরে হচ্ছে CH দ্বিবন্ধন CH2, এখানেও কার্বন 4টা হাইড্রোজেন 8টা। আবার তুমি বলতে পারো CH3CH দ্বিবন্ধন CH3, এখানেও কি হচ্ছে ভাই বলতো, কার্বন 4টা হাইড্রোজেন হচ্ছে আমাদের 8টা। তো এরা হচ্ছে কি তাহলে পরস্পরে কি হয়ে যাচ্ছে, সমাণু হয়ে যাচ্ছে। তাহলে এখন যদি একটু সামনে প্রসিড করি, বলছে যে সমানুকরণ বিক্রিয়ায় পরমাণুর পুনর্বিন্যাস ঘটে, ব্যাখ্যা করো। প্রথমেই যদি বিক্রিয়াটা আমরা একটু বলি যে NH4CnO, এটাকে তাপ দিলাম, তাহলে আমরা দেখতে পারতেছি আমাদের ইউরিয়া তৈরি হচ্ছে, তাই না, এটা হচ্ছে কি আমাদের ইউরিয়া। আর বামেরটা কি ছিল, বামেরটা ছিল হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট, অ্যামোনিয়াম অ্যামোনিয়াম সায়ানেট। তাহলে তুমি আমাকে একটা কমন সেন্স দিয়ে অ্যান্সার দাও তো ভাইয়া, তুমি যদি আমাকে একটা কমন সেন্স দিয়ে অ্যান্সার দাও, সেটা হচ্ছে যে অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিলে আমরা কি পাচ্ছি ভাই, ইউরিয়া পাচ্ছি। এই দুইটার ক্ষেত্রে তোমার কমন সেন্স কি বলে, এই দুইটার ক্ষেত্রে আমাদের কি সেম ভাই বলতো। এই দুইটার ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে আমাদের আণবিক সংকেত তো সেম, তাই না, আণবিক সংকেত সেম। তাহলে আণবিক সংকেত সেম কথাটার মানে কি, আণবিক সংকেত সেম কথাটার মানে হচ্ছে আমাদের এই যে দুইটা পদার্থ দেখছি, দুইটা পদার্থের মধ্যে অণুর সংখ্যাটা সেম, তাই না, আণবিক সংকেত সেম মানে হচ্ছে অণুর সংখ্যা, সরি অণু না, পরমাণুর সংখ্যা সেম, সরি এটা হবে হচ্ছে পরমাণুর সংখ্যাটা সেম, তাই না। কারণ কি আণবিক সংকেত কি বুঝায় ভাইয়া, তুমি আমাকে একটু বলো যে আণবিক সংকেত যেটা আমরা লিখি এটা আসলে বুঝায়টা কি। এই যে আমি তোমাকে যদি বলি N2H4CO, এইটা বুঝায় একটা অণুর মধ্যে, একটা অণুর মধ্যে পরমাণু কয়টা আছে, কয়টা পরমাণু, নাইট্রোজেনের 2টা, হাইড্রোজেনের কয়টা, 4টা, কার্বনের কয়টা, 1টা, অক্সিজেনের কয়টা, 1টা। তাহলে অণুর মধ্যে কি বোঝাচ্ছে, পরমাণুর সংখ্যাটা বুঝাচ্ছে। এবং যখন আমরা সমানুকরণ করছি, তখন আমরা দেখতেছি পরমাণুর সংখ্যাটাকে একদম কি থাকছে ভাই বলতো, সেম টু সেম থাকছে। তাহলে এখন তুমি তোমার কমন সেন্স কাজে লাগাও। তাহলে আমরা যেটা দেখছি যে ভাইয়া পার্থক্যটা তাহলে কোন জায়গায় একটু বলো তো। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি ভাই, ঠিক আছে, এটা যদি একটু বোঝার চেষ্টা করি যে আমাদের আসলে পার্থক্যটা কোন জায়গায় দাঁড়াচ্ছে, তাহলে আমরা এখান থেকে আসলে কি বলতে পারি, যে তোমরাই আমাকে যদি একটু সিম্পল কথায় অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। যে আমি যদি বলি যে আমার NH4CnO, ঠিক আছে, এইটার
গাঠনিক সংকেতটা কেমন হবে ভাই, দেখি কে আমাকে জানাতে পারো, বা নিজেরাই হচ্ছে একটু ভিডিওটা পজ করে চিন্তা করো। দেখো, অ্যামোনিয়াম সায়ানেটের যদি আমি গাঠনিক সংকেতটা আঁকতে চাই, তাহলে যেটা দাঁড়াবে ভাইয়া সেটা হচ্ছে একটা কার্বন, মাথার উপর একটা অক্সিজেন আছে, হ্যাঁ, আর দুইটা হাত দিয়ে একটা নাইট্রোজেনের সঙ্গে যুক্ত আছে। কিন্তু এই নাইট্রোজেনটার হাত কয়টা ভাই বলো তো? নাইট্রোজেনের হাত হচ্ছে তিনটা, কিন্তু তিনটা হাত কিন্তু ব্যবহার করতে পারতিছে না। যার কারণে ও কি করছে জানো, ও হচ্ছে মাইনাস চার্জ হয়ে আছে। মাইনাস চার্জ হয়ে আছে কেন? কারণ ওর তিনটা হাত হয়েছে, মানে হওয়ার কথা, ও ব্যবহার করছে কয়টা? দুইটা। আবার বলি কথাটা, একটা নাইট্রোজেনের যোজনী কত? তিন, এর মধ্যে ব্যবহার করছে কত? দুই। আর একটা হাত ও ব্যবহার করতে পারছে না, যার কারণে ও কি চার্জ হয়ে আছে বলতো? মাইনাস চার্জ হয়ে আছে। তার মানে আমরা বলতে পারি ও এই জায়গায় হয়তোবা অন্য কারো ইলেকট্রন ব্যবহার করছে, ঠিক আছে? ধর নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন ছিল, ওকে হয়তো তারাই দিছে, দিয়ে ওর ইলেকট্রনটা ও এর কাছে রাখছে। এখন আমাদের পাশে যদি একটা অ্যামোনিয়াম প্লাস থাকে, পাশে যদি একটা অ্যামোনিয়াম প্লাস থাকে আর একটা যদি সিএনও সায়ানেট মাইনাস থাকে, তাহলে আমরা কি দেখতে পারি? আমরা দেখতে পারি ওদের মধ্যে না, এই যে ওর মধ্যে কি একটা প্লাস আছে, ওর মধ্যে একটা মাইনাস আছে, কি সুন্দর একটা আকর্ষণ তৈরি হবে। আকর্ষণ তৈরি হয়ে অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করবে। কিন্তু আকর্ষণ করে যখন অ্যামোনিয়াম সায়ানেটটা তৈরি হবে, তখন ওদের মধ্যে কিন্তু একটা ব্যাপক ঝামেলা তৈরি হবে। ঝামেলাটা কি? এই যে হাইড্রোজেনটা ও বলবে, ঠিক আছে, এই যে এখানে যে হাইড্রোজেনটা আছে না, এই হাইড্রোজেনটা বলার চেষ্টা করবে যে ভাই আমি এখানে থাকতে পারতেছি না, কেন? আমার এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে, আমি প্লাস আকারে থাকতে চাই না। এই নাইট্রোজেনও বলবে আসলে তো মানুষকে ইলেকট্রনটা দিয়ে দিলাম, এর থেকে এই প্লাস থেকে মুক্তি কেমনে পাওয়া যায়? এখান থেকে একটা হাইড্রোজেন তখন কি করবে জানো? এখান থেকে তখন একটা হাইড্রোজেন যেটা করবে সেটা হচ্ছে আমাদের এই যে নাইট্রোজেনটা মাইনাস হয়ে আছে, একটা হাইড্রোজেন এই জায়গায় আসার চেষ্টা করবে। একটা হাইড্রোজেন কোথায় আসবে বলতো? এই নাইট্রোজেনটার সাথে আসার চেষ্টা করবে। এবং আরো একটা কথা, সেটা হচ্ছে এই নাইট্রোজেনটা ও না আয়নিক বন্ধন করে থাকতে চায় না। ও তখন করবে কি জানো? ও আরেকটা হাইড্রোজেনকে রিকোয়েস্ট করবে, ভাই তুইও এই কার্বনের পাশে যে নাইট্রোজেনটা আছে এখানে চলে যা, তাহলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা কি সুন্দর একটা পারফেক্ট সমযোজী বন্ধন তৈরি করতে পারবো। কি করতে পারবো ভাই? একটা পারফেক্ট সমযোজী বন্ধন তৈরি করতে পারবো। তার মানে সিম্পল কথায় কি দাঁড়াইলো ভাই, আমি যদি একদম পুরাটা সামারি যদি একটু করার চেষ্টা করি, এই যে নাইট্রোজেনটা আছে না, ওর হাতে হাইড্রোজেন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। ও যেটা বলবে, দুইটা হাইড্রোজেনকে রিকোয়েস্ট করবে যে ভাই এই নাইট্রোজেনটা তো ফাঁকা আছে, তোরা একটু কষ্ট করে ওর কাছে চলে যা। এখন ওর কাছে যখন চলে যাবে, তখন এই কার্বনের সাথে আমাদের এই যে নাইট্রোজেনটা, এদের মধ্যে না একটা সুন্দর সমযোজী বন্ধন তৈরি হয়ে যাবে। কি বন্ধন তৈরি হবে ভাই? এই যে দেখো, একটা সুন্দর সমযোজী বন্ধন তৈরি হয়েছে। এবং আরেকটা জিনিস একটু খেয়াল করো, ওদের মধ্যে কিন্তু একটা ব্যালান্স চলে আসছে। কি রকম? এই নাইট্রোজেন দুইটা হাইড্রোজেন, এই নাইট্রোজেন দুইটা হাইড্রোজেন। তার মানে আমরা বলতে পারি এরই কারণে এই পাশের আর এই পাশের অংশটার মধ্যে একটা সমতা তৈরি হয়েছে, ব্যালান্স তৈরি হয়েছে। তাহলে অ্যামোনিয়াম সায়ানেট থেকে মূলত স্থিতিশীলতা পাওয়ার জন্য, কি পাওয়ার জন্য ভাই বলতো? স্থিতিশীলতা পাওয়ার জন্য তাপ গ্রহণ করে ওরা কি হচ্ছে, অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া তৈরি করতেছে। তাহলে আমরা বলতে পারি ভাই এখানে পরমাণুর সংখ্যা সেম আছে, জাস্ট খালি পরমাণুগুলো কি করছে, এক পরমাণু থেকে এক পরমাণু থেকে অন্য পরমাণুতে অন্য পরমাণুতে কিছু কিছু পরমাণু শিফট হয়ে যাচ্ছে, বা কিছু পরমাণু শিফট হয়ে যাচ্ছে, শিফট হয়ে যাচ্ছে। এই যে শিফট হয়ে যাওয়া, এটাকেই কিন্তু আমরা বলতেছি কিভাবে বলতো? নিজেদেরকে নতুন করে সাজানো, তাই না? এই যে একজনের কাছ থেকে আরেকজন যাচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে নিজেদের মাঝে সাজিয়ে নেওয়া। নিজেদের মাঝে কি করা বলতো ভাই? সাজিয়ে নেওয়া।
তাহলে এইখান থেকে আমরা যে ডিসিশনটা দিতে পারতেছি সেটা হচ্ছে এক পরমাণু থেকে অন্য পরমাণুতে কিছু পরমাণু শিফট হয়ে যাচ্ছে এবং নিজেদের মধ্যে কি করছে, সাজিয়ে নিচ্ছে, কিন্তু পরমাণুর সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। এই জন্য এটা কি আমরা বলতেছি যে সমানুকরণ বিক্রিয়ায় পরমাণুর আসলে পুনর্বিন্যাস ঘটে, এক জায়গাটা আরেক জায়গায় যায়, আরেক জায়গাটা আরেক জায়গায় আসে, কিন্তু পরমাণুর সংখ্যার কোনো পরিবর্তন এই জায়গায় আমরা দেখতে পাই না। এবার আসি, আমাদের বাস্তব জীবনে কিছু সুন্দর সুন্দর রাসায়নিক বিক্রিয়া আমরা দেখতে পাই। যেমন একটা হচ্ছে লোহায় মরিচা পড়া। যেমন এই যে আমাদের লোহাটা যেটা আছে, অক্সিজেন আর পানির সঙ্গে ও বিক্রিয়া করছে, তাহলে বিক্রিয়াটা হয় কিভাবে ভাইয়া? প্রথমে লোহাটা অক্সিজেন আর পানির সাথে বিক্রিয়া করে FeOH3 তৈরি করে। FeOH কি করে ভাইয়া বলতো? 3 তৈরি করে। তাহলে এই যে FeOH3 যেটা আমাদের তৈরি হচ্ছে, এই FeOH3টা এখন কিন্তু একটা বিশাল ঝামেলার মধ্যে পড়ে যাবে। কিরকম ঝামেলা? এই FeOH3টা ওদের মধ্যে কি করবে, একটু আগে কি সমানুকরণ বিক্রিয়া দেখাইছে না, ওই সমানুকরণ বিক্রিয়ার মধ্যে নিজেদের মতো কি করবে ভাই বলতো, একটা পুনর্বিন্যাস করে নিবে। হ্যাঁ, একটা পুনর্বিন্যাস করে নিবে। আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে ও কি করলো ভাইয়া, ও হচ্ছে নিজেদের মধ্যে একটা পুনর্বিন্যাস করে নিচ্ছে, পুনর্বিন্যাস করে নিচ্ছে। সেই পুনর্বিন্যাসটা কি, এই যে FeOH3, ও কিছুক্ষণ পরে যেটা হবে সেটা হচ্ছে ভাই Fe2O3 ইন্টু NH2 ইন্টু কতটা H2 ভাই বলো তো, NH2। তোমরা অনেকে বলতে পারো ভাইয়া এখানে তো 2 আছে, আপনি 2 দিলেন না, সামনে একটা 2 দিয়ে দিই। এখন অনেকে বলবে সামনে 2 দিলে এখানেও 2 দেন, তাহলে 2 দিয়ে দিচ্ছি। এখন এখানে যদি 2 দিই তাহলে পানির সামনে দিতে হবে 3, আর অক্সিজেনের সঙ্গে দিতে হবে হচ্ছে 3/2। সমতা করার জন্য, সমতা করার জন্য আমরা কি করলাম, এইরকম একটা জিনিস লিখলাম যে আয়রন ও হচ্ছে 3/2 অক্সিজেন আর 3H2 এই দুটোর সঙ্গে বিক্রিয়া করে FeOH3 তৈরি করতেছে। এই FeOH3টা একটা নির্দিষ্ট সংখ্যক পানিকে গ্রহণ করে ও হচ্ছে Fe2O3 ইন্টু NH2 হচ্ছে, যেটা হচ্ছে কি এক ধরনের পুনর্বিন্যাস, তাই না? এক ধরনের কি বলতো ভাই, পুনর্বিন্যাস। এখানে এন এর মান কিন্তু ভাই 1 2 3 ডট 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 যা ইচ্ছা হইতে পারে। তাহলে আমরা যে সামারিটা এখান থেকে বলতে পারি, সেই সামারিটা কি? সামারিটা হচ্ছে লোহা বাতাসের অক্সিজেন আর জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে আমাদের তৈরি করলো কি, FeOH3। এই FeOH3টা নিজেদের মধ্যে একটা পুনর্বিন্যাস করে নিল। এবং অনেকে বলতে পারো যে ভাই এখানে M দেওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে ভাই কয়টা পানি নিবে এটা ফিক্সড না। এই যে আমাদের মরিচা তৈরি হচ্ছে না, ও কয়টা পানি নিবে সেটা কিন্তু ফিক্সড না, সেটা ফিক্সড না। তাহলে যেহেতু এই যে কয়টা পানি নিচ্ছে এটা ফিক্সড না, দ্যাটস ওয়াই আমরা এখানে কি করছি, একটা এম দিয়ে প্রকাশ করছি যে এন সংখ্যক পানি ও হচ্ছে এখান থেকে কি করছে বা বলতো, নিচ্ছে। ঠিক আছে? এবং এইভাবে এই যে Fe2O3 ইন্টু NH2O, এটাকে আমরা বলতেছি হচ্ছে মরিচা। Fe2O3 ইন্টু NH2O, এটাকে আমরা কি বলছি বা বলতো, মরিচা বলছি। এটা হচ্ছে মরিচার রাসায়নিক সংকেত। তাহলে এইবার আমাদের বাস্তব জীবনে আরেকটা মজার উদাহরণ একটু পরেই আমরা দেখবো, সেটা হচ্ছে তামা অ্যালুমিনিয়াম। আর ভালো করে খেয়াল করি, ক্ষয় রোধ। এটা আসলে কি হয় আমি একটু বলি। এটা হচ্ছে একটা কপার, ঠিক আছে? এই কপারটা বাতাসের অক্সিজেন গুলো, বাতাসের অক্সিজেন গুলো কপারকে হচ্ছে আক্রমণ করছে। বাতাসের অক্সিজেন গুলো কপারকে কি করছে ভাই বলতো, আক্রমণ করছে। তাহলে কপারকে বাতাসের অক্সিজেন গুলো যখন আক্রমণ করে তখন ব্যাপারটা কি দাঁড়ায়, তখন ব্যাপারটা যেটা দাঁড়ায় যে এই যে কপার অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কপার অক্সাইড তৈরি করে। এবং এই উপরের যে অংশটা আছে না, এই উপরের অংশটা দেখো ক্ষয়ে যায়। আমার এই উপরের অংশটা কিন্তু কি হয়ে যাচ্ছে ভাই বলতো, ক্ষয়ে যাচ্ছে। ঠিক আছে, উপরের অংশটা কি হয়ে যাচ্ছে, কপার অক্সাইড হয়ে ক্ষয়ে যাচ্ছে। কিন্তু এই ক্ষয়ে যাওয়াটাই কিন্তু ভাই ভালো। কেন? এই ক্ষয়ে যাওয়ার কারণে যেটা হয় ভাই সেটা হচ্ছে এই যে কপারটা আছে না, এই কপারটার উপরে না একটা লেয়ার বা আস্তরণ তৈরি হয়ে যায়। এই কপারটার উপর কি হয় বলতো ভাই, একটা লেয়ার
বা আস্তরণ পড়ে যায়, কিসের? কপার অক্সাইডের আস্তরণ পড়ে যায়। ওরা তখন কি করে জানো? অক্সিজেনকে আর ভিতরে ঢুকতে দেয় না, অক্সিজেনকে আর ভিতরে কিন্তু ঢুকতে দিচ্ছে না। তাহলে এই কপার অক্সাইড আর অক্সিজেনকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। তাহলে যেহেতু আর ভিতরে ঢুকতে দিচ্ছে না, তার মানে ভিতরের কপারটা কিন্তু সুরক্ষিত। ভিতরের কভারটা কি হচ্ছে ভাই বলতো? সুরক্ষিত। তার মানে আমি ঘটনাটা যদি একটু সামারি করি তাহলে কি হচ্ছে জানো? প্রথমে আমার যে কপার গুলো ছিল, এই কপারটার ধরো যে সাপোজ এই যে কপারটা, এই কপারটার এই জায়গায় অক্সিজেন আসছে, এই জায়গায় অক্সিজেন, সব জায়গায় অক্সিজেন আসছে, এসে কি হচ্ছে পুরা কপারটার একটা অক্সিজেনের লেয়ার তৈরি হচ্ছে। কপার আর অক্সিজেন মিলে এই যে কপার অক্সাইড যেটা তৈরি করছে না, এই কপার অক্সাইডের একটা লেয়ারও বা আস্তরণ কি করছে বা বলতো? আস্তরণ ইংলিশ হচ্ছে লেয়ার, একটা আস্তরণ তৈরি করে ফেলছে। এই আস্তরণটা এখন কি জানো? আর্মির মতো, আর কোনো অক্সিজেনকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। তাহলে আমরা সিম্পল কথায় যেটা বলতে পারি, কপার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় কপার অক্সাইড তৈরি করছে, যার একটা আস্তরণ পড়ে যাচ্ছে। এই আস্তরণটা হচ্ছে আর্মির মতো কাজ করতেছে, বডিগার্ডের মতো কাজ করতেছে, যে আমি মারা গেছি সমস্যা নাই, আমার ভিতরের লোকজন যাতে সুরক্ষিত থাকে। এইভাবে হচ্ছে অ্যালুমিনিয়ামও কিন্তু আস্তরণ তৈরি করার মাধ্যমে নিজেদের ক্ষয় রোধ করে। কি করে বলতো ভাই? ক্ষয়টাকে হচ্ছে আমাদের রোধ করে ফেলে। তাহলে এর পরে যেটা আমাদের আছে সেটা হচ্ছে পিঁপড়া ও মৌমাছির কামড়ের সময় জ্বালাটাকে আমরা নিরাময় করি কিভাবে। ভাইয়া, গ্রিসে, হ্যাঁ, গ্রিসে পিঁপড়া বা মৌমাছিকে ওরা ডাকে হচ্ছে ফর্মিক। সম্ভবত মৌমাছিকে ওরা ফর্মিক ডাকে। কারণটা কি? মৌমাছি থেকে যে অ্যাসিডটা বের হয়, মানে মৌমাছি কামড় দিলে যে অ্যাসিডটা বের হয়, সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, HCOOH। এই ফর্মিক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। কি অ্যাসিড বলতো ভাই? মিথানোয়িক অ্যাসিড। এই মিথানোয়িক অ্যাসিডটা যখন চুনের সাথে বিক্রিয়া করে, চুন কি? ক্যালসিয়াম অক্সাইড। তখন আমাদের কি কি তৈরি হয়? তখন আমাদের মূলত HCOO আর হচ্ছে Ca, এইরকম একটা পদার্থ তৈরি হয়, যেটাকে আমরা বলি ক্যালসিয়াম ফরমেট। ক্যালসিয়াম ক্যালসিয়াম ফরমেট, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে তৈরি করতেছে। এই ক্যালসিয়াম ফরমেটের সাথে সাথে একটা পানিও কিন্তু তৈরি হচ্ছে। তাহলে দেখো, আমার এই জিনিসটা হচ্ছে লবণ, আর এই জিনিসটা ছিল কি? একটা অ্যাসিড। এই অ্যাসিডটা কোথা থেকে আসছে? পিঁপড়া বা মৌমাছি থেকে আসছে। তাহলে অ্যাসিড হাতে পড়লে কিন্তু জ্বালা পোড়া করে না ভাইয়া? দেখছো কি কখনো যে অ্যাসিড কোনো জায়গায় যদি পড়ে তাহলে দেখবা প্রচন্ড জ্বলতে থাকে জিনিসটা? কেন? ও চামড়ার সঙ্গে বিক্রিয়া করে চামড়াটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। তাহলে এই যে মিথানোয়িক অ্যাসিড, HCOOH, ও আসলে আমাদের চামড়ার ভিতরে তৈরি হয়ে একটা জ্বালা পোড়া ভাব তৈরি করে। যখনই চুন দেওয়া হয় তখনই লবণ তৈরি হচ্ছে এবং এই জ্বালা পোড়া ভাবটা নষ্ট হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে আমাদের পিঁপড়া আর মৌমাছি যখন কামড় দেয় তখন সেটা নিরাময়ের একটা কৌশল। তাহলে চলো আমরা যেটা একটু পড়ার চেষ্টা করছি, যে ভাই মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা যেতে পারে? অ্যান্সারটা হচ্ছে কলিচুন, তাই না? একটু আগে দেখলাম কলিচুন মানে হচ্ছে চুনের পানি, ঠিক আছে? কলিচুন হচ্ছে কি ভাই বলতো? চুনের পানি। এটা তুমি চাইলে ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু ভিনেগার, ও তো অ্যাসিড, সম্ভবই না। খাবার লবণ, ও তো করবেই না বিক্রিয়া, তাই না? আর পানি দিলে কিছুই হবে না, জাস্ট খালি জায়গাটা একটু ভিজে যাবে, এই হচ্ছে একটা অবস্থা। অসুবিধা কিন্তু দূর হবে না। আচ্ছা, এইবার বলছে খাবার সোডা ও ভিনেগারের বিক্রিয়া। খাবার সোডার ইংলিশ হচ্ছে ভাই সোডিয়াম বাইকার্বনেট। ওর সঙ্গে যখন ভিনেগারের বিক্রিয়া দিচ্ছি তখন তিনটা জিনিস তৈরি হচ্ছে। কি জিনিস? এই যে আমি দেখাই, এই সোডিয়ামটা চলে যাবে এই হাইড্রোজেনটার জায়গায়, তৈরি করবে কি? CH3COO প্লাস এই হাইড্রোজেনটা এখান থেকে একটা অক্সিজেনকে বের করে নিবে এবং আমাদের এখান থেকে দুইটা অক্সিজেন আর হাইড্রোজেন মিলে হচ্ছে আমাদের কি তৈরি করবে? পানি তৈরি করবে।
এবং বাকি যেটা আছে সেটা হচ্ছে কি একটা কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। কি তৈরি হবে ভাই বলতো? একটা কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। এখানে আসলে টুটা হবে না ভাইয়া, কারণ এই জায়গাতে আমরা যেটা দেখতে পাবো এই হাইড্রোজেনটাও কিন্তু অক্সিজেনের সাথে বের হয়ে চলে আসবে। মানে অক্সিজেন একটা বের হবে আর এখান থেকে একটা এইচ বের হবে, এখান থেকে শুধুমাত্র একটা হাইড্রোজেন বের হবে, যার কারণে আমাদের কি তৈরি হচ্ছে? একটা লবণ তৈরি হচ্ছে, পানি তৈরি হচ্ছে, আর CO2 গ্যাস তৈরি হচ্ছে। তাহলে আমি আবার কথাটা একটু বলি। এই যে সোডিয়াম বাইকার্বনেট, হ্যাঁ, এই সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এটাকে আমরা বলি খাবার সোডা। এই খাবার সোডার সঙ্গে যখন আমরা অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়াটা দিচ্ছি, এই এনএটা যুক্ত হচ্ছে কার সঙ্গে বলতো? এই হাইড্রোজেনটার সঙ্গে এই এনএটা যুক্ত হচ্ছে। এবং এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন আর এখানকার কি একটা অক্সিজেন, একটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন, এরা যুক্ত হচ্ছে কার সঙ্গে? এখানকার এই যে হাইড্রোজেনটা আছে না, এই হাইড্রোজেনটার সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে এইচ আর ওইচ মিলে কি তৈরি করে? পানি তৈরি করে, তাই তো? এই যে পানি তৈরি হচ্ছে। আর এখান থেকে CO3 থেকে কি তৈরি হচ্ছে ভাই বলতো? কার্বন ডাই অক্সাইড গ্যাসটা তৈরি হচ্ছে। তাহলে আমাকে একটু বলো, এই জায়গায় শুধুমাত্র লবণ আর পানি তৈরি হয়, একটা একটা ফালতু কথা। এবং যেটা হয় ভাই সেটা হচ্ছে তাপ উৎপাদিত হয়। কেন তাপ উৎপাদিত হয়? কারণ ও হচ্ছে একটা ক্ষার, ও হচ্ছে একটা ক্ষার, আর ও হচ্ছে একটা অ্যাসিড, তাই তো? তাহলে ক্ষার আর অ্যাসিডের বিক্রিয়া কি লবণ আর পানি তৈরি হচ্ছে? তাহলে আমরা কি বলতে পারি এটা হচ্ছে কাইন্ড অফ প্রশমন বিক্রিয়া? আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে কাইন্ড অফ কি বিক্রিয়া বলতো? প্রশমন বিক্রিয়া। সো অবশ্যই কিন্তু এখানে তাপ উৎপন্ন হয়। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে বলতো ভাই? যে এই বিক্রিয়াটাতে হচ্ছে আমাদের তাপ উৎপন্ন হচ্ছে, তাই তো? এই বিক্রিয়াটাতে কি হচ্ছে বলতো ভাই? তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে খাবার সোডা ও ভিনেগারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, অ্যান্সারটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হচ্ছে, একটা লবণ তৈরি হচ্ছে, আর পানি তৈরি হচ্ছে, তাই না? কার্বন ডাই অক্সাইড, পানি, আর কি খাবার, লবণ, সরি লবণ, পানি আর কার্বন ডাই অক্সাইড কিন্তু এই জায়গাটায় আমাদের তৈরি হচ্ছে, তাই না? এই জায়গায় আমাদের কি হচ্ছে? তৈরি হচ্ছে। তাহলে এখন যদি আমরা একটু দেখি যে ভাই কপারের দ্রব্যাদি ক্ষয় হয় না কেন, অ্যান্সারটা কি হবে? একটু আগে আমরা দেখে আসছি ভাই যে কপার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কপার অক্সাইড তৈরি করে, যেটা একটা আস্তরণের মতো কাজ করে। কিসের মতো কাজ করে বলতো? একটা আস্তরণের মতো কাজ করে। এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের কি কপার, তাই তো? এটা হচ্ছে কি কপার। এখন এই কপারটা, এই যে বাতাসের যে অক্সিজেন গুলো আছে, এই অক্সিজেন গুলো এই কপারকে আক্রমণ করছে। এই অক্সিজেন গুলো কপারটাকে কি করছে ভাই বলতো? আক্রমণ করছে। তাহলে অক্সিজেন যদি কপারটাকে আক্রমণ করে, আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই কপারটা না এরকম ক্ষয়ে গেছে। এই যে আমরা কি দেখতে পাচ্ছি ভাই বলতো? এই কপারটা এই জায়গাটা কি হয়ে গেছে বলতো? এই জায়গাটা, এই কপারটা এরকম ক্ষয়ে যাচ্ছে। তাহলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কপারটা ক্ষয়ে যাচ্ছে। কোন কপারটা? বাইরের স্তরটা, বাইরের যে কপারটা, সেই কপারটা কি হয়ে যাচ্ছে ভাই? ক্ষয়ে যাচ্ছে, বাইরের কপারটা ক্ষয়ে যাচ্ছে। তাহলে ক্ষয়ে যাওয়ার কারণে এখন তুমি চিন্তা করে দেখো, এই ক্ষয়ে যাওয়ার কারণে আমাদের কিন্তু একটা পদার্থ তৈরিও হচ্ছে, সেটা কি? কপার অক্সাইড। তাহলে এই ক্ষয়ে যাওয়ার জায়গাটায় তুমি কাকে দেখতে পাবে? তুমি দেখতে পাবে হচ্ছে এই যে আমাদের নীল করে যে পদার্থটা আছে সেটা হচ্ছে কপার অক্সাইডকে তুমি দেখতে পাবে। তাহলে কপার অক্সাইডকে যখন আমরা দেখতে পাচ্ছি, তখন আমরা কি বলতে পারি ভাই বলতো? এই যে কপার অক্সাইড যেটা তৈরি হয়েছে না, ও কাজ করবে অনেকটা আর্মির মতো, আর্মি এর মতো। কেন? ও এক্সট্রা কোনো অক্সিজেনকে ভিতরে ঢুকতে দিবে না। ও বাইরের কোনো অক্সিজেনকে, কোনো অক্সিজেনকে ভিতরে ঢুকতে দিবে না, ভিতরে ঢুকতে দিবে না। তাহলে বাইরের কোনো অক্সিজেনকে যদি ভিতরে ঢুকতে না দেয়, তাহলে আমরা কি বলতে পারি? যে এখানে কি ভাই একটা শিল্ড তৈরি করে দিছে, তাই না? ও কিসের মতো কাজ করতেছে বলতো ভাই? এই কপার অক্সাইডটা হচ্ছে একটা শিল্ডের মতো কাজ করতেছে। বা আমরা কি বলতে পারি? ওই যে বর্ম রক্ষক, তাই না? মানে আর্মিরা দেখবি যে আগেকার দিনে একটা বুকের মধ্যে একটা কিছু পড়তো, যেটা আসলে ভেদ করে কেউ ঢুকতে পারে না। এই জন্য আমরা বলি যে কপারের দ্রব্যাদির
ক্ষয় হয় না। কেন? কারণ প্রথমটুক ক্ষয়ে যাওয়ার পরে অটোমেটিক ও কি করছে, একটা শিল্ড কিন্তু তৈরি করে নিচ্ছে। এবার আমাদের পরিচিত খুবই রাসায়নিক দুইটা বিক্রিয়া, সেটা হচ্ছে ভাই আমাদের শ্বসন যে বিক্রিয়াটা, সেখানে আমরা কি দেখতে পাই ভাই, আমাদের গ্লুকোজ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, পানি তৈরি করে, তাই তো? কয়টা কার্বন ডাই অক্সাইড? 6টা কার্বন ডাই অক্সাইড। কয়টা পানি? 6টা পানি। এবং কি তৈরি করে? শক্তি তৈরি করে। তাহলে খুবই পরিচিত এই বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে শ্বসন বিক্রিয়া, তাই তো? এবং যেহেতু দেখো বায়োলজিতে পড়ে আসার কথা কি, অক্সিজেনকে পাচ্ছি, তাহলে অক্সিজেন থাকলে এই শ্বসনের নাম কি হয়? সবাত শ্বসন, তাই না? অক্সিজেন থাকলে এই শ্বসনের নাম কি হয়? সবাত শ্বসন। এখন খাইতে খাইতে আমাদের মাঝে মাঝে এমন হয় যে তুমি বিরিয়ানিও খেয়ে ফেলছো, তাই না ভাই? বিরিয়ানি খাইছো, খাওয়ার পরে তুমি ফুচকাও খাইছো, খাওয়ার পরে তুমি যেটা করছো সেটা হচ্ছে আবার বিরিয়ানি ফুচকা খাওয়ার পরে আবার হচ্ছে ধরো যে তোমার বার্গার খাইছো। এত কিছু খাওয়ার কারণে এই যে পাকস্থলীর অবস্থা তো এখন ভয়াবহ, তাই না ভাই? পাকস্থলী তো এখন আগুনের মতো কি জ্বলতিছে, এমন জ্বলা জ্বলতিছে। কেন? পাকস্থলীতে কি থাকে? পাকস্থলীতে থাকে হচ্ছে HCl অ্যাসিড। এই HCl অ্যাসিডের কারণে পাকস্থলীটা একদম লাল হয়ে জ্বলা শুরু করছে। তাহলে এখন তুমি চিন্তা করে দেখো, এই পাকস্থলীতে যে অতিরিক্ত HCl অ্যাসিডটা আছে, এই অ্যাসিডটাকে যদি এখন প্রশমিত করতে হয়, তাহলে কি করতে হবে? আমাদেরকে খাইতে হবে অ্যান্টাসিড। কি খাইতে হবে ভাই বলতো? অ্যান্টাসিড খাইতে হবে। এখন অ্যান্টাসিডে কে কে থাকে? অ্যান্টাসিডে ভাই দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আরেকটা হচ্ছে কি বলতো ভাই, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই ভদ্রলোক দুইজন HCl এর সাথে বিক্রিয়া করে আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি তৈরি করবে। 3 মোল HCl এর সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হচ্ছে কি পানি তৈরি করবে। তাহলে এই যে আমাদের 3 মোল 2 মোল পানি তৈরি করছে, তার সাথে লবণ তৈরি করছে, মোট কথা অতিরিক্ত অ্যাসিডটাকে প্রশমিত করছে, তাই না? অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করছে। এই কারণে কি পাচ্ছি আমরা? আরাম পাচ্ছি, তাই তো? অতিরিক্ত অ্যাসিডকে কি করছে? প্রশমিত করছে, এই কারণে কি পাচ্ছি আমরা? আরাম পাচ্ছি। তাহলে চলো এবার যদি সামনে আগাই, খুব সুন্দর একটা প্রশ্ন ভাইয়া, কোনটির দহনে কম তাপ উৎপন্ন হয়? ভাইয়া CH4 কে তুমি যখন পুড়াচ্ছ, তখন আমার যখন কার্বন ডাই অক্সাইড আর জলীয় বাষ্প হচ্ছে, তখন আমরা যদি সমতা করি, তাহলে আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে 2 মোল অক্সিজেন লাগতেছে। এরপর ইথেনকে যখন তুমি সমতা করছো, তখন আমরা দেখতে পারতেছি যে আমার এই জায়গায় কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে আর হচ্ছে আমাদের পানি তৈরি করতেছে। তাহলে কথা হচ্ছে অক্সিজেনটা লাগতেছে কত? অক্সিজেনটা লাগতেছে হচ্ছে 7/2। অক্সিজেন লাগতেছে কত ভাই বলতো? 7/2, এতটুকু অক্সিজেন। আবার তুমি চিন্তা করো C3H8 এর সঙ্গে যখন অক্সিজেনের বিক্রিয়া করছি, 3CO2 আর হচ্ছে আমাদের 4H2, অক্সিজেন লাগছে কত? এইদিকের হচ্ছে 3×6 আর 4×10 5 মোল অক্সিজেন। তাহলে একমাত্র মিথেনকে পুরাতেই কি অক্সিজেন কম লাগছে। তাহলে অক্সিজেন কম লাগলে, যেহেতু ওর ভরও কম, তাই না? ওর ভরটাও কি যেহেতু কম, সো এখানে তাপও তৈরি হবে কম। তাপ কি হবে? কম তৈরি হবে। যেহেতু ওর ভরটাও বেশি, অক্সিজেন লাগতেছেও বেশি, অবভিয়াসলি কি হবে? তাপও কি হবে ভাই বলতো? বেশি লাগবে। দ্যাটস ওয়াই অ্যান্সারটা হচ্ছে কি মিথেন হবে কারেক্ট অ্যান্সার, যে সব থেকে পুরালে কম তাপ তৈরি হয়। আচ্ছা, এইবার আসি যে ভাই জ্বালানির আংশিক দহনে কি উৎপন্ন হয় ভাই? এই যে খেয়াল করো, CH4 কে তুমি যখন 2 মোল অক্সিজেনই দিবে, ও দেখো ভালোভাবে কিন্তু দহন হয়ে ও তৈরি করতেছে কার্বন ডাই অক্সাইড আর জলীয় বাষ্প, তাই না? কার্বন ডাই অক্সাইড আর জলীয় বাষ্প তৈরি করতেছে। কিন্তু কোনো কারণে যদি অক্সিজেনের ঘাটতিটা কমে যায়, মানে অক্সিজেনের ঘাটতি যদি বেড়ে যায়, সরি অক্সিজেনের ঘাটতি যদি বেড়ে যায়, হ্যাঁ, আমার আগে ছিল কি 2 মোল, এখন আসলে কি 1.5 মোল, তার মানে অক্সিজেনের ঘাটতি দেখা যাচ্ছে। তখন ভাইয়া তৈরি হয় কার্বন মনোক্সাইড আর জলীয় বাষ্প। কার্বন মনোক্সাইড আর কি তৈরি হচ্ছে? জলীয় বাষ্প তৈরি হচ্ছে।
আর যখন অক্সিজেন একদম নাই বললেই চলে, তখন আমাদের যেটা তৈরি হয় সেটা হচ্ছে ভাই, এই যে দেখো কার্বন তৈরি হচ্ছে, এটা হচ্ছে কয়লা, এটা হচ্ছে কয়লা। তাহলে অক্সিজেন যখনই কম থাকে, অক্সিজেন যখনই কম থাকে, তখনই আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই যে এখানে কয়লা তৈরি হচ্ছে, আর এখানে কি তৈরি হচ্ছে, কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে। কিন্তু পূর্ণ দহনে কি পাচ্ছি, পূর্ণ দহনে আমরা পাচ্ছি হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে। তাহলে আংশিক দহনে কে কে তৈরি হয়, 1 আর 2 তৈরি হয়, এই জন্য অ্যান্সারটা হচ্ছে 1 আর 2, ও তৈরি হয় পূর্ণ দহনে। চলো এবার যদি সামনে প্রসিড করি, খুব সুন্দর কিছু ছবি দেখতে পারতেছি যে ভাই মরিচার ক্ষয়রোধ করার জন্য আপনারা আসলে কি কি ব্যবস্থা নিতে পারেন। 1 নম্বর হচ্ছে ভাই সুন্দর মতো তুমি রং করে দাও। রং করলে কি হবে, রং করলে যেটা হবে, এটা হচ্ছে আমার লোহা, তাহলে আমি কি করলাম উপরে এই যে গোলাপি রংটা দিয়ে দিছি, ঠিক আছে। এই যে আমাদের বার্জারের যে গোলাপি রংটা আছে, এই গোলাপি রংটা হচ্ছে আমি আয়রনের উপর দিয়ে দিছি। এখন এই গোলাপি রংটা কি করবে, বাতাসের যে অক্সিজেন ওদেরকে আসতে বাধা দিবে, অক্সিজেনকে বাধা দিবে। তাহলে অক্সিজেনকে যদি বাধা দেয় তাহলে হবে এটা কি হয়, অক্সিজেনকে বাধা দেওয়ার সাথে সাথে যেটা হবে যে আমাদের এই জায়গাটায় এই অক্সিজেন গুলো আয়রনকে আর ক্ষয় করতে পারবে না। আর ক্ষয় না করাটাই ছিল কি আমাদের টার্গেট। অথবা তোমার আরেকটা যেটা করতে পারো সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং করতে পারো। ইলেকট্রোপ্লেটিং কি, এই যে আমাদের দেখো ব্যাটারি আছে, যেটাকে আমরা কি বলছি তড়িৎ কোষ, এই তড়িৎ কোষ থেকে আমাদের একটা কম সক্রিয় ধাতু, ঠিক আছে, ধরো সিলভার কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, এই কম সক্রিয় ধাতুটা ও কি করছে ভাই, ও হচ্ছে এই যে লোহার যে চামচ, এই লোহার চামচের উপর আমাদের কি তৈরি করছে ভাই বলতো, এই যে একটা সুন্দর মতো দেখো আবরণ তৈরি করে ফেলছে। তাহলে যখনই আবরণ তৈরি হয়ে যাবে, যখনই আমরা দেখতেছি যে এখানে কি তৈরি হচ্ছে, আবরণ তৈরি হচ্ছে, তখনই আমরা অবভিয়াসলি বলতে পারি যে বাতাসের অক্সিজেন কিন্তু এসে আর নষ্ট করতে পারছে না, বাতাসের অক্সিজেন আর নষ্ট করতে পারছে না। এরপরে যে ভাইয়া ইলেকট্রোপ্লেটিং হচ্ছে কি, যে কোনো কম সক্রিয় ধাতু, কম সক্রিয় ধাতুর প্রলেপ দেয়া, কম সক্রিয় ধাতুর প্রলেপ দেয়া, এটাকে আমরা বলতেছি হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। তাহলে গ্যালভানাইজিং জিনিসটা কি, গ্যালভানাইজিং জিনিসটা হচ্ছে ভাই একটা ধাতুর উপরে টিনের প্রলেপ দেয়া। কিসের প্রলেপ দেওয়া বলতো ভাই, গ্যালভানাইজিং হচ্ছে আমাদের, সরি গ্যালভানাইজিং হচ্ছে আমাদের জিঙ্কের প্রলেপ দেওয়া, ঠিক আছে। এক্সট্রিমলি সরি ভাইয়া, এই যে আমরা দেখতে পারতেছি যে গ্যালভানাইজিং কি জিনিস, গ্যালভানাইজিং হচ্ছে জিঙ্কের প্রলেপ দেয়া। কিসের প্রলেপ দেয়া, জিঙ্কের প্রলেপ দেয়া, ঠিক আছে। তাহলে কোনো একটা ধাতুর উপর যদি আমরা জিঙ্কের প্রলেপ দেই, সেটাকে আমরা বলতেছি হচ্ছে গ্যালভানাইজিং। এই যে দেখো এখানে যেটা করা হচ্ছে ভাই সেটা হচ্ছে এই যে জিঙ্ক বাত করানো হচ্ছে। জিঙ্ক বাত মানে কি, যে আমার ধাতুটার উপরে জিঙ্কের একটা আবরণ দিয়ে দেওয়া হচ্ছে। তখন জিঙ্ক কি করবে, ধরো যে সাপোজ এটা আমার লোহা, আমার যদি এই জায়গায় জিঙ্কের আবরণ থাকে, ঠিক আছে, এই জায়গায় যদি আমাদের জিঙ্কের আবরণ থাকে, তাহলে অক্সিজেনটা জিঙ্কের সাথে বিক্রিয়া করবে, জিঙ্কের সাথে বিক্রিয়া করবে, কিন্তু আয়রনের কাছে যাইতেই পারবে না। কেন, জিঙ্কই সব অক্সিজেন গুলোকে কি করবে, শেষ করে ফেলবে আর কি। মানে যত অক্সিজেন বিক্রিয়া করতে চাবে সব হচ্ছে জিঙ্কই করবে, আয়রন পর্যন্ত পৌঁছাইতেই ও দিবে না। এটা হচ্ছে আমাদের কি, গ্যালভানাইজিং। তাহলে গ্যালভানাইজিং কি, জিঙ্কের প্রলেপ দেওয়া কিসের উপর, আয়রন বা ধাতুর উপর। আর আমাদের ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রোপ্লেটিং হচ্ছে একটা কম সক্রিয় ধাতু একটা বেশি সক্রিয় ধাতুর উপর দেওয়া। এটা যে কেউ হইতে পারে, এটা হইতে পারে স্বর্ণ, এটা হইতে পারে সিলভার, এটা হইতে পারে প্লাটিনাম, যে কোনো কিছু এখানে আমাদের হতে পারে। আচ্ছা এইবার আসি যে ভাই টিন প্লেটিংটা তাহলে কি, একদম সেম টু সেম, এখানে কি দিচ্ছিলাম জিঙ্কের প্রলেপ, এখানে দেওয়া হয় টিনের প্রলেপ, ঠিক আছে ভাই। কি দেওয়া হয় বলতো ভাই, টিনের প্রলেপ। যেমন দেখো এই যে এসএন হচ্ছে টিন, দেখো টিনটা এখান থেকে ক্ষয়ে যাচ্ছে, টিন ক্ষয়ে কোথায় যাচ্ছে,
এই যে দেখো কপারের এই সাইডে আমার টিন জমা হচ্ছে। কি জমা হচ্ছে ভাই বলো তো? টিন জমা হচ্ছে, তাই তো? তাহলে এখন তুমি চিন্তা করে দেখো যে আমাদের এই ভিতরে যদি আমাদের কে থাকে বলতো, ভিতরে যদি কপার থাকে, ভিতরে যদি কপার থাকে, তাহলে এই কপারটা কিন্তু এই অক্সিজেনের কাছেই আসতে পারবে না। কেন? তার আগেই উপরে বাইরে যে টিনটা আছে, এই যে বাইরে যে আমাদের টিনটা যেটা দেখতে পারতেছি, এই টিন কি করবে বলতো ভাই? এই টিন হচ্ছে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করা শুরু করে দিবে। টিন অক্সিজেনের সাথে কি করে দিবে বলতো? বিক্রিয়া করা শুরু করে দিবে, এইরকম যৌগ তৈরি করা শুরু করে দিবে। তার মানে টিন দিয়ে আবরণ দিলে সেটাকে টিন প্লেটিং, জিঙ্ক দিয়ে আবরণ দিলে গ্যালভানাইজিং, যে কোনো কম সক্রিয় ধাতু দিয়ে দিলে ইলেকট্রোপ্লেটিং, আর রং করা তো আছে। তাহলে চলো আমরা একটু পড়ে ফেলি। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একটা ঢাকা ভার্সিটিতে আসার মতো টপিক, ঠিক আছে ভাই? মানে বোর্ডে তো আসে আসে, সাথে সাথে এটা কোথায় আসে বলতো? ঢাকা ভার্সিটিতেও অনেক বেশি পরিমাণে আসে। সেটা কি? সেটা হচ্ছে বিক্রিয়ার হার। তাহলে বিক্রিয়ার হার কি? সংজ্ঞাটা ভালো করে খেয়াল করি। একক সময়ে, এটা হইতে পারে একদিন, হইতে পারে এক সেকেন্ড, হইতে পারে এক বছর, যে কোনো কিছু হইতে পারে। একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, সাপোজ আমি বললাম এ থেকে বি তৈরি হচ্ছে, আমি তোমাকে বললাম যে এ আছে হচ্ছে 5 মোল/লিটার, 5 মোল/লিটার এ আছে, আর বি আছে হচ্ছে 0 মোল/লিটার। তাহলে আমি তোমাকে বললাম যে 10 সেকেন্ডে, 10 সেকেন্ডে 2 মোল/লিটার এ বিতে পরিণত হচ্ছে, বিতে পরিণত হচ্ছে। তাহলে তুমি একটু বলো তো ভাই, আমি যদি ঐকিক নিয়ম করি, 10 সেকেন্ডে, 10 সেকেন্ডে 2 মোল/লিটার এ কি হচ্ছে? এ হচ্ছে বিতে পরিণত হচ্ছে। তাহলে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে 2/10 মোল/লিটার আমাদের কি এ কিন্তু কিসে পরিণত হচ্ছে? বিতে পরিণত হচ্ছে। তাহলে 1/5 মোল/লিটার 1 সেকেন্ডে এ বিতে পরিণত হচ্ছে। তাহলে একক সময়ে এই যে 1 মোল/লিটার বিক্রিয়া, বিক্রিয়ক কিসে পরিণত হচ্ছে বা বলতো? উৎপাদে পরিণত হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলবো যে বিক্রিয়ার হার কি জিনিস ভাই? বিক্রিয়ার হার হচ্ছে আমাদের 1/5 মোল/লিটার/সেকেন্ড। 1/5 মোল/লিটার/সেকেন্ড। এই যে 1/5 মোল/লিটার ছিল, এটা কিসের জন্য? 1 সেকেন্ডের জন্য, এই জন্য পার সেকেন্ড, 1/5 মোল/লিটার/সেকেন্ড। যে একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে তাকে আমরা বলতেছি বিক্রিয়ার হার। তাকে কি বলতেছি বা বলতো? বিক্রিয়ার হার। যে 10 সেকেন্ডে 2 মোল/লিটার, 1 সেকেন্ডে কি হচ্ছে? 2/10 বা 1/5 মোল/লিটার। একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়। তাহলে এককটা কি হচ্ছে ভাই? এককটা সাধারণত আমরা ব্যবহার করি মোল/লিটার/সেকেন্ড। এটা হচ্ছে আমরা সাধারণত ব্যবহার করে থাকি। এইবার আসি, এখানে যে কথাটা লিখছে যে ভাইয়া উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ার হার হ্রাস পায়, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে ভাইয়া, তুমি যদি একটা উভমুখী বিক্রিয়া ড্র করো, ঠিক আছে? ধর আমি তোমাকে বলতেছি এ বি সি তৈরি করতেছে, তাহলে তুমি দেখতে পাবা কি জানো? তুমি দেখতে পাবা যখন একদম সময় জিরো, ও হচ্ছে 5 মোল/লিটার, ও হচ্ছে সাপোজ ও নিলাম 5 মোল/লিটার, আর ও হচ্ছে 0 মোল/লিটার। এরপরে হঠাৎ করে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে ভাই যে 5 থেকে ও হয়ে গেছে 4 মোল/লিটার, ও হয়েছে 4 মোল/লিটার, ও হয়েছে 1 মোল/লিটার। এরপরে তুমি হঠাৎ করে দেখতে পাইলা ও 3, ও 3, কিন্তু ও হয়ে গেছে হচ্ছে 2 মোল/লিটার। আমার তারপরে আবার দেখতেছি যে ও দুই হয়ে গেছে, ও দুই হয়ে গেছে, কিন্তু ও কি হচ্ছে ভাই? 3-এ পরিণত হইছে, ঠিক আছে? 3-এ পরিণত হইছে, কিন্তু সমস্যা হচ্ছে এরপরে আর কোনো পরিণত হওয়াই হচ্ছে না।
এরপরে আর কোনো পরিমাণ বাড়তিছেও না কমতিছে না, এইরকম একটা অবস্থা। তার মানে কথাটা কি দাঁড়াচ্ছে ভাই, একদম শুরুতে ছিল 5 5 ও 0, তারপর হলো 5 থেকে 4 হইল, ও 5 থেকে 4 হইল, তারপর 4 থেকে 3 হইল, ও 4 থেকে 3 হইল, তারপরে 3 থেকে 2, 3 থেকে 2, ওর পরিমাণ 0 1 2 3 এইভাবে বাড়তিছে। বাড়ার পরে হঠাৎ করে দেখতেছি আর কোনো চেঞ্জ হচ্ছে না, এখানে কি অবস্থা আছে, আনচেঞ্জড অবস্থায় আমরা দেখতে পারতেছি যে বিক্রিয়ক বাড়ে না, উৎপাদও বাড়ে না বা কমে না। এখন কথা হচ্ছে এই জিনিসটা আসলে কি হইলোটা কি ভাই, হইলোটা হচ্ছে ভাই, আমি যদি নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করার চেষ্টা করি, তাহলে আমি দেখবো কি জানো ভাই, প্রথম দিকে বিক্রিয়ক গুলো অনেক বেশি থাকে। তাহলে প্রথমে যখন বিক্রিয়ক অনেক বেশি, তখন উৎপাদও তৈরি হবে বেশি। উৎপাদ তৈরি কি হবে ভাই বলতো, উৎপাদ তৈরি হবে বেশি, বিক্রিয়ক যত বেশি উৎপাদ তত বেশি তৈরি হবে। একটা সময় যে দেখবা বিক্রিয়কের পরিমাণ কমা শুরু করছে এবং উৎপাদের পরিমাণ বাড়া শুরু করছে, তখন কি হবে জানো ভাইয়া, তখন যেটা হবে যে আমার উৎপাদ তখন দ্রুত ভেঙে তখন বিক্রিয়ককে বাড়ানোর চেষ্টা করবে। বিক্রিয়ককে কি করবে ভাই বলতো, বিক্রিয়ককে বিক্রিয়ককে বাড়ানোর চেষ্টা করবে, ঠিক আছে। এটা কখন, যখন বিক্রিয়াতে উৎপাদটা কি হয়েছে, অনেক বেশি তৈরি হয়ে গেছে, তখন ব্যালান্স করার জন্য আবার পিছন দিকে আসা শুরু করে। মানে ব্যাপারটা হচ্ছে কি জানো, প্রথম দিকে সেই খিদা লাগছে, খাইলাম 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 একদম গাপুস গুপুস খেয়ে ফেললাম, খাওয়ার পরে দেখি পেট ব্যথা করতেছে, তখন কি করতে হবে, আবার ভাই দ্রুত, ঠিক আছে, বমি করার চেষ্টা করতেছে, আরে বমি করে কি করব, খাবারটা কমাইতে হবে, ঠিক আছে। এইরকম একটা ব্যাপার যে প্রথমে আমরা খিদা এত বেশি লাগছে যে উৎপাদ অনেক বেশি তৈরি করে ফেলছি, এখন কি হবে, উৎপাদটা এখন দ্রুত ভাঙতে হবে। ভেঙে কি করতে হবে ভাই, ভেঙে হচ্ছে আমার এই বিক্রিয়ককে বাড়ানোর চেষ্টা করতে হবে। একটা সময় যে দেখবে কি হবে জানো, একটা খাচ্ছ একটা বমি করতেছো, একটা খাচ্ছ একটা বমি করতেছো, এইরকম একটা অবস্থা হবে। এই জন্য এখানে বলা আছে যে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা হ্রাস পায় কখন, কিছুক্ষণ যাওয়ার পরে, কিছুক্ষণ যাওয়ার কিছুক্ষণ যাওয়ার পর এই হারটা হ্রাস পেয়ে যায়। ওই যে তুমি যখন বমি করছো, ঠিক আছে, কিন্তু পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। এই যে আবারও বলতে হয়, তুমি যখন বমি করছো তখন হচ্ছে এইটা, যে পিছন দিক থেকে খাবারগুলোকে কি করছো, বের করে দেওয়ার চেষ্টা করতেছো, তাই না। উৎপাদ এত বেশি বানায় ফেলছো যে এখন উৎপাদ দ্রুত ভেঙে কি করছে, সম্মুখমুখী বিক্রিয়া আমার যাতে কম হয় সেই চেষ্টাটা করতেছে আর কি, এইরকম একটা ব্যাপার। তার মানে সামারি কি দাঁড়াইলো ভাই, সামারি দাঁড়াইলো হচ্ছে একদম শুরুতে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বেশি, কিন্তু একটা সময় যাওয়ার পর, কিছুক্ষণ যাওয়ার পর যখন বমি বমি ভাব হচ্ছে, তখন দেখবে এইটা কমে যাচ্ছে, তখন বমি যে কোনো সময় হয়ে যাচ্ছে এবং যখন হয় তখন দেখবে অনেক বেশি পরিমাণে হচ্ছে, তখন আমাদের কি পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা যদি একটা গ্রাফ দেখার চেষ্টা করি, এই যে দেখো ভাই, এখানে হচ্ছে বিক্রিয়ার হার, তাহলে একদম শুরুতে দেখো বিক্রিয়ার হার কিভাবে চিকন হয়ে নিচে নামছে, তাই তো। তার মানে একদম শুরুতে এখন কি বেশি, এখন সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বেশি, এখন কি সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বেশি, তারপরে কি এই সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কমতিছে কমতিছে কমতিছে। এই জিনিসটাই কিন্তু ওরা বলছে যে কিছুক্ষণ যাওয়ার পরে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কি হচ্ছে ভাই বলতো, হ্রাস পাচ্ছে। এবং তুমি চিন্তা করো, এই যে দেখো পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা কিন্তু ঠিকই বৃদ্ধি পাচ্ছে, তাই না। পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা দেখো, ভালো করে খেয়াল করো ভাই, ঠিকই বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই যে দেখো পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি হচ্ছে ভাই বলতো, একদম ফাটাফাটি লেভেলের কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে একটা সময় দুইজনে এসে কি হচ্ছে ভাই, মিলিত হচ্ছে, তাই না। দুইজনে মিলে বিক্রিয়ার হারটাকে সমান করছে। তাহলে তুমি যখন দেখবা সম্মুখমুখী বিক্রিয়ার হার, যেটাকে আমরা আর এফ দিয়ে প্রকাশ করি, সম্মুখমুখী বিক্রিয়ার হারকে কি দিয়ে প্রকাশ করি, আর এফ দিয়ে। পশ্চাৎমুখী বিক্রিয়ার হার এটাকে কি দিয়ে প্রকাশ করি, আর বি দিয়ে। এই দুইটা যখন সমান হচ্ছে, তখন থেকে আমাদের একটা অবস্থা শুরু হয়, এই অবস্থাটার নাম হচ্ছে
বিক্রিয়ার সাম্যাবস্থা। এই অবস্থাটার নাম কি? বিক্রিয়ার সাম্যাবস্থা। ঠিক আছে, তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা কি? যে আমার উভমুখী বিক্রিয়ার হার বা বিপরীত বিক্রিয়া আর সম্মুখমুখী বিক্রিয়া, পশ্চাৎমুখী বিক্রিয়া, এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন অ্যামোনিয়া তৈরি করছে, এই অ্যামোনিয়া তৈরি করার সময় একটা বিক্রিয়া কি হচ্ছে, সামনের দিকে যাচ্ছে, এটাকে আমরা বলি সম্মুখমুখী। এটা কি? সম্মুখমুখী। আর আমরা দেখতেছি যে এই যে অ্যামোনিয়াটা ভেঙে আবার নাইট্রোজেন হাইড্রোজেন তৈরি করতেছে, এটাকে আমরা বলি হচ্ছে পশ্চাৎমুখী। যখন তুমি দেখবা দুইটা বিক্রিয়ার হার কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে, কে হার সমান হয়ে যাচ্ছে, তখন সেই অবস্থাটাকে আমরা বলি সাম্যাবস্থা। কি অবস্থা বলি? সাম্যাবস্থা। এখন বিজ্ঞানীরা না একটা মজার ব্যাপার খেয়াল করছে। ব্যাপারটা কি আমি একটু গল্প আকারে বলি। ধরো তোমাকে আমি 5 টাকা দিলাম, ঠিক আছে, দিয়ে বললাম যে ভাই এই 5 টাকা থেকে তুমি যা ইচ্ছা কিনে খাও। এখন তুমি বলতেছো 5 টাকা দিল, একটু খারাপ হয়ে যাচ্ছে, আমি এক কাজ করি, আমি 5 টাকাটা আবার আমাকে ফেরত দিয়ে দিলাম। আমি বললাম আচ্ছা ঠিক আছে, 5 টাকা ফেরত দিলে তাহলে এক কাজ করো, তোমাকে আমি আজকে 1 টাকা দিই। তুমি বললো আচ্ছা ঠিক আছে, আমি 1 টাকা নিচ্ছি। তাহলে আমি দেখলাম, ইরে আল্লাহ, আমার কাছেও আছে মাত্র 5 টাকা। ওই 5 টাকাটাই তুমি যে 5 টাকাটা আমাকে দিচ্ছিলা না, ওইটাই আমার কাছে আছে। তাহলে তোমাকে 1 টাকা দিলে আমার কাছে থাকতেছে 4 টাকা। আমি একটু যদি লিখে বলি যে এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে তুমি, ঠিক আছে। আমার কাছে 5 টাকা যখন ছিল, তোমার কাছে আছে 0 টাকা। এখন আমার কাছে যখন 4 টাকা আছে, তোমাকে আমি 1 টাকা দিয়ে দিছি, তুমি 1 টাকাটা নিছো। আবার আমার কাছে যখন 3 টাকা আছে, তখন তুমি 2 টাকা আমার কাছ থেকে নিয়ে নিছো। তারপর আমার কাছে যখন 2 টাকা আছে, তখন তোমার কাছে আছে হচ্ছে 3 টাকা। এইবার তুমি আমাকে বলতেছো যে না, ভাইয়ার কাছ থেকে আর টাকাটা নেওয়া ঠিক হবে না, তাই না? আমার কাছে 2 টাকা আছে, তোমার কাছে 3 টাকা আছে, তারপরেও তুমি যদি আমার কাছে নাও, তাহলে কিছুক্ষণ পর আমার ফাঁকা হয়ে যাবে, পকেট ফাঁকা, তাই না? এই কারণে তুমি কি করলা, তুমি আমাকে যেটা করলা, 1 টাকা ফেরত দিলা। 1 টাকা ফেরত দিলা। আমি আবার তখন কি করলাম জানো? আমি আবার তখন তোমাকে বললাম যে এই 1 টাকার সাথে সাথে তুমি নিয়ে নাও। আবার তুমি আমাকে 1 টাকা ফেরত দিচ্ছ, আমি আবার তোমাকে দিচ্ছি। আবার তুমি আমাকে দিচ্ছ, তুমি আমাকে দিচ্ছ। তাহলে বলো তো ভাই, টাকার পরিমাণ কি চেঞ্জ হবে? 2 এবং 3 কিন্তু কি হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে, তাই না? কিন্তু আমরা কিন্তু ঠিকই টাকা কি করছি, আদান প্রদান কিন্তু করছি, টাকা আদান প্রদান করছি, কিন্তু টাকার পরিমাণটা কি আছে, ফিক্সড আছে। তাহলে এই যে টাকা আদান প্রদান করছি, আমি 1 সেকেন্ডে তোমাকে 1 টাকা দিচ্ছি, তুমি 1 সেকেন্ডে আমাকে 1 টাকা দিচ্ছ, এইটাই হচ্ছে কি ভাই বলতো, বিক্রিয়ার হার সমান। 1 সেকেন্ডে তুমি আমাকে যা দিচ্ছ, 1 সেকেন্ডে আমিও তোমাকে কি দিচ্ছি, সেম পরিমাণ দিচ্ছি। এইটা হচ্ছে দুইজনের বিক্রিয়ার কি, হার সমান। কিন্তু বলো দুইজনের টাকা কি সমান? 2 আর 3 সেম? 2 আর 3 তো সেম না, তোমার টাকা বেশি, আমার টাকা কম। তাহলে আমি বিক্রিয়ক, আমি কমতে 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 কি হয়েছে ভাই, একটা সময় এসে বাড়িও না কমিও না, ঠিক আছে। 2 টাকা, আমার 2 টাকাই আছে। আর তুমি হচ্ছে উৎপাদ, তুমি প্রথমে 0 ছিলা, পরে বাড়তে 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 একটা সময় এসে তুমি 3 টাকাতে পৌঁছে গেছো। এখন তোমার টাকা বাড়েও না, কমেও না। তাহলে ভাই আমরা যেটা বলবো, যে সাম্যাবস্থা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে তোমার আর আমার কারো টাকার পরিমাণ কোনো কি থাকবে না, বলতো চেঞ্জ হবে না। তার মানে আমরা বলতে পারি উৎপাদ এবং এবং বিক্রিয়ক, উৎপাদ এবং বিক্রিয়ক এর ঘনমাত্রা, এর ঘনমাত্রা কি থাকবে ভাই বলতো, অপরিবর্তিত থাকবে। কি থাকবে? অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত থাকবে। উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রা কি থাকবে, অপরিবর্তিত থাকবে। আর হচ্ছে কি, সম্মুখমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি হবে বলতো, সমান হবে। এই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে সাম্যাবস্থা। কি অবস্থা বলি? সাম্যাবস্থা বলে থাকি। তাহলে এইবার বলি বিক্রিয়ার হার কাকে বলে। একটু আগে আমরা বললাম যে একক সময়ে, একক সময়ে যে পরিমাণ, যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, তাই না? যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে কি হয় বা পরিণত হয়, উৎপাদে পরিণত হয়, তাকে আমরা বলতেছি কি, বিক্রিয়ার হার। তাকে আমরা কি বলতেছি, বিক্রিয়ার হার।
রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে? ভাই দুইটা শর্ত লিখতেই হবে। এক নাম্বার শর্ত আর এফ সমান সমান আর বি, সম্মুখমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হারের সমান। আর সেকেন্ডটা হচ্ছে উৎপাদ এবং উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা কি থাকবে ভাই বলতো? অপরিবর্তিত থাকবে। বিক্রিয়কের ঘনমাত্রা অপরিবর্তিত থাকবে, বাড়বেও না কমবেও না, আনচেঞ্জ। ঠিক আছে, নো বাড়বে নো কমবে, এটা হচ্ছে কথা। অপরিবর্তিত থাকবে, বাড়বেও না কমবেও না, সমান হইতেও পারে নাও হইতে পারে, সমান হইতেও পারে নাও হইতে পারে। তাহলে আমাকে একটু ঝটপট বলো তো ভাই, এই জায়গায় এই যে দেখো বিক্রিয়ার হার, তাহলে আমরা কি বলতে পারি? এটা আর এফ আর এটা হচ্ছে কি আর বি। তাহলে এই যে দুইজন কি হচ্ছে ভাই বলতো? এই জায়গাটায় মিলিত হয়ে গেছে, তাই না? তাহলে যে পয়েন্টে মিলিত হয় সেই পয়েন্টটাকে আমরা কি বলি? বিক্রিয়ার সাম্যাবস্থা বলে থাকি। তাহলে কোন বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পাওয়ার কারণটা কি? তাপমাত্রা বাড়াইছো, তাপমাত্রা বাড়াইছো, তাহলে বলতো ভাই অণু যেগুলো ছিল এদের গতি বাড়বে, তাই না? তাপমাত্রা বাড়াইলে কি মানুষ কি করে? অস্থির হয়, ছটফট করতে থাকে, ধাক্কা ধাক্কি বাড়ায় দেয়। তার মানে কি বিক্রিয়ার গতিবেগ বাড়বে। ঠিক আছে, সমস্যা নেই। বিক্রিয়কের ঘনমাত্রা, একটা জায়গায় একটা বাসে, একটা গাড়ির কথা চিন্তা করো, একটা গাড়িতে যদি আমরা 16 জন 18 জন লোক উঠি, মারামারি এখানে বেঁচে যাবে। তার মানে কি সবাই চেষ্টা করবে ভাই গাড়ি দ্রুত চালান তো, কখন গাড়ি থেকে নামতে পারবো সেটা হচ্ছে ভালো হয়। তার মানে ঠিক আছে, বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পাইলে কি গতিবেগ বাড়বে। বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি। ভাই তুমি চিন্তা করে দেখো, তোমাকে যদি মারামারি করার জায়গা বেশি দিয়ে দিই, ঠিক আছে, ধরো তোমাকে আমি বললাম এই যে গাড়িগুলো আছে না, এই গাড়িগুলোতে কি করছি? গাড়িগুলোতে যেটা করছি যে তোমার গাড়ির সিট গুলাকে একটু মোটামুটি বানাই দিছি, গাড়ির সিট গুলোকে মোটা বানাই দিছি। তাহলে গাড়ির সিট গুলোকে যদি আমি এখন মোটা বানাই দেই, তুমি তো আরামসে এখানে বসবা, কিন্তু বাকিরাও কি করতে চাবে? আরামসে বসতে যাবে না ভাই? বাকিরাও কি করতে চাবে? আরামসে বসতে চাবে। তার মানে বিক্রিয়কের যত মোটা, এই যে ভালো করে খেয়াল করবে, এই এটাকে দেখো আর এই এটাকে দেখো। তাহলে বলো তো ভাই একটা বি যদি এই দিক দিয়ে যায়, একটা বি যদি এই দিক দিয়ে যায়, কোন ক্ষেত্রে সংঘর্ষ বেশি হবে? যদি আমরা দেখি এর আকারটা বড়, তখন কি সংঘর্ষ বেশি হয়। এই কারণে 1 2 3 বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি করলেও বিক্রিয়া বেশি হয়, ঘনমাত্রা বৃদ্ধি করলে বেশি হয়, তাপমাত্রা বৃদ্ধি করলেও বেশি হয়। ঠিক আছে, আবার ধরো আরো যদি বড় করি, এই যে এইটা হচ্ছে এ, এইবার হচ্ছে এটা বি, ধাক্কা শিওর কি খাবেই খাবে। আর যত ধাক্কা তত কি, তত হচ্ছে আমাদের সংঘর্ষ, তত হচ্ছে বিক্রিয়ার হার কি হবে? দ্রুত হবে। যত ধাক্কা তত সংঘর্ষ, তত বিক্রিয়ার গতিবেগ কি হবে? বৃদ্ধি পাবে। এই প্রশ্নটাই হচ্ছে আমি করতে চাচ্ছি, যে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব লেখো। তাহলে ভাই এই যে দেখো, তাপমাত্রা যত বাড়বে, তাপমাত্রা যত বাড়বে সংঘর্ষ তত বাড়বে, তাই তো? সংঘর্ষ তত বাড়বে। কেন সংঘর্ষ তত বাড়বে? কেন? কারণ অণুর গতিশক্তি তত বাড়বে, তাই তো? অণুর গতিশক্তি তত বাড়বে। আর সংঘর্ষ যত বাড়বে বিক্রিয়া তত কি হবে ভাই বলতো? বিক্রিয়া তত দ্রুত হবে। বিক্রিয়া তত কি হবে? দ্রুত হবে। বিক্রিয়া যত দ্রুত হবে বিক্রিয়ার হার তত বাড়বে। বিক্রিয়ার হার তত কি হবে ভাই বলতো? বিক্রিয়ার হার তত বাড়বে। তাহলে আমরা একটা কমন সেন্স দিয়ে যদি একটু বোঝার চেষ্টা করি, তাপমাত্রা যত বাড়বে সংঘর্ষ তত বাড়বে। কার কার সংঘর্ষ? অণু অণুর সংঘর্ষ। অণু আর অণুর মধ্যে যে সংঘর্ষ এইটা তত বাড়বে। এইটা যত বাড়বে তত কি হবে ভাই? বিক্রিয়া আমাদের কি হবে বলতো? দ্রুত হবে। বিক্রিয়া যত দ্রুত হবে বিক্রিয়ার হারও তত বাড়বে। তাহলে আমরা যেটা বলতে পারি, এইখান থেকে আমরা একটু কারেকশন করি, আমরা মাঝখানে একটা পয়েন্ট ঢুকাই দিই। তাপমাত্রা যত বাড়বে অণুর গতিশক্তি তত বাড়বে। অণুর গতিশক্তি যত বাড়বে সংঘর্ষ তত বাড়বে। সংঘর্ষ যত বাড়বে বিক্রিয়া তত কি হবে? দ্রুত হবে, বিক্রিয়ার হার তত বাড়বে। এই হচ্ছে প্রভাব। তাহলে এইবার আসি, রাসায়নিক সাম্যাবস্থা চলমান থাকে মানে ওই যে ব্যাপারটা হচ্ছে কি,
তোমার 3 টাকা ছিল, আমার 2 টাকা ছিল, তুমি আমাকে 1 টাকা দিচ্ছ, আমি তোমাকে 1 টাকা দিচ্ছি। এইভাবে মানুষ কি মনে করবে? মানুষ মনে করবে যে ভাই, মানুষ যেটা মনে করবে যে আমরা মনে হয় পাগল হয়ে গেছি, তাই না? তুমি আমাকে 1 টাকা দাও, আমি তোমাকে 1 টাকা দিই। তো টাকার পরিমাণ চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমরা তো ঠিকই কি আছি ভাই বলতো, চলমান আছে। এইটার প্রমাণটা দেখাচ্ছি। দেখো আমরা কি করছিলাম, হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছিলাম। এখন তুমি কি করছো জানো, তুমি একটু একটু চালাক মানুষ, তুমি এই জায়গায় কিছু তেজস্ক্রিয় আয়োডিন যোগ করছো। কি যোগ করছো ভাই বলতো? কিছু তেজস্ক্রিয় আয়োডিন, যারা না লাইট বের করতে পারে। এই যে স্টার, স্টার মানে হচ্ছে তেজস্ক্রিয়, যারা কি করতে পারে, লাইট বের করতে পারে। তুমি কিছুক্ষণ পরে দেখতে পাবা কি জানো, এই যে তেজস্ক্রিয় আয়োডিন যাদেরকে তুমি যোগ করছো না, এরা হঠাৎ করে দেখবা এই সাইডে চলে গেছে। এই সাইডে কি করছে ভাই, চলে গেছে। আবার আগে যারা নর্মাল আয়োডিন ছিল, এই নর্মাল আয়োডিন গুলো কি হচ্ছে ভাই বলতো, তখন ভাঙা শুরু করতেছে। নর্মাল আয়োডিন গুলো তখন কি হচ্ছে ভাই বলতো, নর্মাল আয়োডিন গুলো তখন ভাঙা শুরু করতেছে। তার মানে তেজস্ক্রিয় আয়োডিনটা ও যদি চলমান অবস্থায় না থাকতো, তুমি কমন সেন্স কাজে লাগাও ভাই, ও যদি চলমান অবস্থায় না থাকতো, এই তেজস্ক্রিয় আয়োডিনটা তাহলে এই পাশে গেল কেন, আর নর্মাল আয়োডিনই বা এই পাশে আসলো কেন? এটা একটা প্রশ্ন থেকে যায়। এখান থেকে বিজ্ঞানীরা বলল যে সাম্যাবস্থা হচ্ছে একটা চলমান অবস্থা। এটা আমি আরো একবার একটু সামারি করি। হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে। তুমি কি করছো, বিক্রিয়াটা চলতিছে কিনা এটা বোঝার জন্য তেজস্ক্রিয় আয়োডিন যোগ করছো। এখন চিন্তা করে দেখো, এই যে হাইড্রোজেনটা ও যখন আয়োডিনের সাথে বিক্রিয়া করতে যাবে, তখন কি হবে, ব্যাপারটা কি দাঁড়াবে, ব্যাপারটা যেটা দাঁড়াবে, এই তেজস্ক্রিয় আয়োডিনটা ডান সাইডে চলে যাবে, আর যেগুলো তেজস্ক্রিয় ছিল না সেগুলো এই দিকে আসবে। তাহলে ভাই তুমি দিসলা তেজস্ক্রিয় আয়োডিন, যদি বিক্রিয়া চলমানই না থাকে, ও ডান পাশে গেল কেমন? ও তো এখানেই থাকার কথা, তাই না? ও এই যৌগটা তৈরি কেন করলো, কেন করলো, কেন করলো? এখান থেকে তুমি শিওর হইলা যে ভাই রাসায়নিক সাম্যাবস্থা কি অবস্থায় থাকে বলতো, চলমান অবস্থায় থাকে। ঠিক আছে, এন্ড দিস ইজ দা এন্ড অফ টুডেস লেকচার। থ্যাংক ইউ সো মাচ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। রিভাইজ দিও, তাহলেই হবে। আসসালামু আলাইকুম।